প্রথমেই বলি যে ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত, এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। আজকে যে দাদাভাই আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন, ওনার আসল বাড়ি হচ্ছে মধ্যমগ্রামে। তো সেখানেই ওনার বড় হয়ে ওঠা। কিন্তু বর্তমানে দাদাভাইয়ের পরিবার নিয়ে দাদাভাই থাকেন হচ্ছে বিধাননগরে। তো ওনারা প্রথমে সেখানকার একটি ফ্ল্যাটে থাকতেন ঠিকই, কিন্তু ১ বছরের বেশি সেই ফ্ল্যাটে তারা কিন্তু থাকতে পারেননি। কিন্তু কেন এরকম ঘটনা ঘটলো বা কেন এরকম একটি শখের ফ্ল্যাট বানিয়ে সেটাকে ছেড়ে অন্য ফ্ল্যাটে তাদেরকে শিফট হতে হলো, এই পুরো বিষয়টি কিন্তু তোমরা আজকের এই ঘটনাতে জানতে পারবে। তো এক কথায় বলতে গেলে ভীষণই ক্রিপি একটি ঘটনা আজ আমি তোমাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি। তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভয় লাগবে। এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও, তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার ১৪৬। দাদাভাই যেভাবে আমাদের সাথে আজকে এই ঘটনাটি শেয়ার করে নিয়েছেন, ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। ঘটনাটি যখন ঘটে তখন সালটা ওই ২০১৬ কি ১৭ এরকম হবে। তো আমার যিনি ওয়াইফ মানে রমা, তো ওর সাথে আমার এটা সম্বন্ধ করে কিন্তু বিয়েটা হয়েছিল। তো রমারা হচ্ছে ২ বোন, তার মধ্যে রমা হচ্ছে ছোট। তো ওদের কিন্তু কোনো ভাই ছিল না। তো যে কারণে ওদের পৈতৃক সম্পত্তি যা যাবতীয় ছিল সবই ওর বাবা মায়ের অবর্তমানে ওদের ২ বোনের মধ্যে কিন্তু ভাগ হয়ে যায়। আর ওদের যে পৈতৃক বাড়িটি ছিল সেটা প্রায় কিন্তু ৫.৫ কাঠার ওপরে জায়গা জুড়ে বিশাল বড় বাড়ি। তো ওই বাড়িটা বেশ পুরোনো আমলের ছিল। তো ওর মানে রমার বাবা মা মারা যাওয়ার পর ওর দিদির হাজবেন্ড অশোকদা এবং আমরা দুজনেই তখন বুঝতে পারছিলাম না যে এত বড় বাড়িটাকে নিয়ে আমরা কি করব। এবার এই বাড়িতে তো আমাদের কারোর পক্ষে গিয়ে থাকা সম্ভব নয়। আর মানে সত্যি কথা বলতে ওই যে অত বড় বাড়িটা ছিল, ওই বাড়ির মধ্যে কিন্তু মানে দোতলা পোর্শনটাতে ওর বাবা মা থাকতেন, এবং একতলায় কিন্তু কিছু ভাড়া পারপাসেও ব্যবহার করা হতো। তো ওনারা যখন মারা গেলেন তো তারপর সেই ভাড়াটিয়াগুলোকে মানে সবাইকেই আর কি আমরা তুলে দিয়েছিলাম, এবং বলতে পারো যে ওই বাড়িটা কিন্তু তখন পুরোপুরি একদম ফাঁকা। তো আমরা সবাই মিলে এটা ডিসিশন নিই যে ওই বাড়িটিকে আমরা প্রমোটারকে দেবো, মানে ওই জায়গায় যাতে একটা ফ্ল্যাট তৈরি হয়। আর দাদাভাই বলছে যে আমাদের বাড়ি মানে আমার যে বাড়িটা সেটা কিন্তু একটি জয়েন্ট ফ্যামিলি। তো সেখানে বলতে গেলে আমার বাবা কাকু জেঠু সবাই মিলেই আমরা একসাথে থাকি। তো আমাদের খাওয়া দাওয়াটা আলাদা হলেও আমরা কিন্তু ওই একটা বাড়ির মধ্যেই থাকতাম। তো যে কারণে মানে প্রত্যেকের জন্য ওই একটা কি দুটো করে ঘর মতো বরাদ্দ ছিল। তো সেক্ষেত্রে কিন্তু মানে সেরকম স্পেস আমরা পাইনি। তো যেটা আমি এবং আমার ওয়াইফ আমরা এটা আগাগোড়াই প্ল্যান করেছিলাম যে আমরা কোনো একদিন একটা জায়গায় গিয়ে ফ্ল্যাট কিনবো এবং সেখানে আমরা নিজেদের মতো করে সংসারটা গুছাবো। তো সেই রকমই ওর দিদির সাথে এবং ওর জামাইবাবুর সাথে যখন আমরা সবাই মিলে একটা প্ল্যান করি, তো সবাই মানে আমাদের ৪ জনেরই কিন্তু এই ফ্ল্যাটটা বানানোতে সম্মতি ছিল। তো যাই হোক, এবার যখন আমরা এই ডিসিশনটা নিয়েছিলাম তো তখন অশোকদা একটি ভালো প্রমোটারের সাথে কথা বলে, এবং তার সাথে কথা বলার পর সেই জায়গাটিকে কিন্তু ওরকম ফ্ল্যাট তৈরি পারপাসে দেওয়া হয়। আর তাদের সঙ্গে এটা আমাদের কন্ট্রাক্ট হয়েছিল যে ওই যে ফ্ল্যাটটা ওখানে তৈরি হবে সেই ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোর মানে ৩ তলাটার অর্ধেক অর্ধেক করে আমরা এবং ওর দিদিরা মানে দুজনে আর কি আমরা ওটা পাবো, মানে একটা ফ্লোর আর কি ওদের ২ বোনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তো সেই কথা মতোই কিন্তু ফ্ল্যাটের কাজ শুরু হয়, এবং ওই যে ৩ তলার ঢালাইটা যখন কমপ্লিট হয়ে যায় তো তারপর আমরা এটা বলেই নিয়েছিলাম যে আমরা আমাদের মতো করে যে ঘরের যে দেওয়ালের পার্টিশনগুলো হয়, কোনটা ঘর হবে মানে বেডরুম হবে, কোনটা কিচেন হবে, কোনটা ওয়াশরুম হবে, সেগুলো কিন্তু আমরা নিজেদের মতো করে মানে বানিয়ে নেব। তো সেই জন্য ওই ঢালাইটা হয়ে যাওয়ার পর ওই ফ্লোরটা আমাদেরকে কিন্তু হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিল। তো দাদাভাই বলছে যে আমাদের ফ্ল্যাটটা এবং আমার ওয়াইফের যে দিদির যে ফ্ল্যাটটা আমরা কিন্তু একসঙ্গেই কাজগুলো করাচ্ছিলাম। তো সেই মতোই কিন্তু ওই যে মিস্ত্রি বা লেবার যারা আর কি রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমাদের ওরকমই কন্ট্রাক্ট করা ছিল। তো দাদাভাই বলছে ওই দুটো ফ্ল্যাটই আমাদের একসাথেই ওরকম তৈরি হচ্ছিল। এবার
তারপর একদিনের ঘটনা, যেটা কিন্তু আমাদের এই যে এতদিনের আশা বা এত যে এক্সাইটমেন্ট ছিল যে আমাদের এরকম একটা নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, পুরো বিষয়টিতে কিন্তু একদম মাটি হয়ে যায়। সেটা হলো, সেদিন ছিল মহালয়ার রাত্রি, মানে পরের দিন যে ভোরবেলায় আমরা যেরকম মহালয়া শুনি এবং তার আগের দিন রাত্রিবেলায়, মানে যে রাত্রে আর কি সবাই পিকনিক টিকনিক করে, তো সেই রাত্রে এটা হচ্ছে ঘটনা। তো সেই সময়তে কিন্তু আমাদের ওই যে ঘরের যে দেওয়ালের পার্টিশনগুলো, সেগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছিলো এবং তখন কিন্তু আমাদের ওটা আর কি মানে টাইলসের কাজ চলছিল, মানে যে ঘরের যে মেঝেগুলো সেইগুলো বানানোর কিন্তু তখন কাজ হচ্ছিল। আর ওই যে মিস্ত্রিগুলো, মানে যারা আর কি সেই টাইলসের কাজগুলো করছিল, তারা কিন্তু ওর দিদিদের রুমেও ওরকম টাইলস বসাচ্ছিল এবং আমাদের রুমে, মানে একসাথে আর কি আমাদের এটাও কন্ট্রাক্ট করেছিল আমরা। আর ওদের বাড়ি যেহেতু আমাদের ফ্ল্যাট থেকে বেশ অনেকটাই দূরে ছিল, মানে ওরা যেহেতু বাইরে থেকে কাজ করতে এসেছিল, তো যে কারণে ওরা কিন্তু ওখানে থেকেই কাজ করতো, মানে রাত্রিবেলায় ওখানে থাকতো, আবার দিনের বেলায় যেরকম কাজ হতো ওরকমই কিন্তু করতো। এবার আর কয়েকদিন পরেই যেহেতু দুর্গাপুজোর ছুটি পড়ে যাবে, মানে তখন তারা আর বেশ কয়েকদিন কাজ করবে না, মানে ছুটিতে আর কি বাড়ি যাবে। তো যে কারণে কিন্তু তখন জোর কদমে কাজ চলছিল। আর দাদাভাই বলছে যে আমাদের ওটা 3 BHK রুম ছিল, তো তখন আমাদের কিন্তু ওই যে যেটা গেস্ট রুম, সেই রুমের টাইলসটা বসানো হয়েছিল এবং যে ডাইনিং পারপাস, ওই ডাইনিং হলটাই কিন্তু মানে টাইলসটা বসানো হয়েছিল। শুধুমাত্র যে আরও দুটো রুম ছিল, সেই রুমগুলোতে কিন্তু তখনও পর্যন্ত টাইলসের কাজটা হয়নি। এবার ওখানে ওরা আর কি 4জন লেবার কাজ করতো এবং 4জনে ওরা কাজ করে ওখানে কিন্তু ওরা রাত্রিবেলায় 4জনে থাকতো। এবার মহালয়ার দিন সকালবেলায় কিন্তু আমার কাছে ফোনটা এসেছে। তো তখন ওই সকাল 8:30 মতো বাজছে, এমন সময় কিন্তু আমার কাছে ওই যে লেবারগুলো তাদের কিন্তু ফোন আসে। এবার দাদাভাই বলছে ওদের ফোন আমাদের কাছে কোনোদিন এত সকাল সকাল তো আসতো না, আর এত সকালে যখন ফোন এসছে, এবার দেখবে যে খুব সকালের ফোনগুলো কিন্তু মানে মনে হয় যেন নিশ্চয়ই কোনো খারাপ খবর টবর এসেছে। তো যাই হোক, এবার আমি যখন ফোনটা রিসিভ করেছি, তো সেই সময়তে ওখানকারই একটি ছেলে, মানে ওদের ওই 4জনের মধ্যে একজন আমাকে ফোনে বলছে যে দাদা সর্বনাশ হয়ে গেছে। এবার আমি তখন বলছি যে সর্বনাশ হয়ে গেছে মানে কি বলছো, কি হয়েছে? তো তখন সেই ছেলেটি যে কথাটি বলে, ওর কথাটা মানে ঠিক এরকম ছিল। ও বলছে যে পরের দিন সকালবেলাতে, মানে রাত্রিবেলাতে কিন্তু সবাই যে যার মতো খেয়ে দিয়ে ওরকম শুয়ে পড়েছিল, এবং পরের দিন সকালবেলায় ওরা 3জন ঘুম থেকে উঠে গেছে, যেরকম ওঠে সকাল 7টার মধ্যে, এবং তখনও পর্যন্ত ওরা কিন্তু দেখছে যে তাপস নামের যে ছেলেটি ওখানে কাজ করতো, তো সেই ছেলেটি কিন্তু ওরকম মানে আপাদমস্তক একদম চাদর ঢেকে একটা সাইডে শুয়ে আছে। তো অন্যান্য দিন ও ওরকম ঘুম থেকে সকালবেলায় উঠে যেত, তো সেই দিন দেখেছে যে ওঠেনি। এবার যেহেতু অনেক রাত জেগে কাজ হচ্ছিল বলে ওরাও ভাবে যে তাহলে হয়তো একটু টায়ার্ড আছে, যে কারণে হয়তো শুয়ে আছে। তো ওরা কিন্তু আর ওকে তখন ডাকেনি, ওরা ওদের মতো যে যার মতো ফ্রেশ ট্রেশ হয়েছে, তারপর চাটা খেয়েছে। আবার যেহেতু সকাল 9টা থেকে কাজ শুরু হবে, তো এবার তারপর যখন দেখছে যে সকাল 8টা বেজে যাচ্ছে, 8:30 বেজে যাচ্ছে, তাও তাপস উঠছে না, মানে ওই রকমভাবে একইভাবেই শুয়ে আছে, তো ওদের কিন্তু বিষয়টা বেশ সন্দেহজনক লাগে। মানে কি ব্যাপার হলো, ওরা ভাবছে যে এত সকাল এত বেলা হয়ে যাচ্ছে, তাও তাপস উঠছে না কেন? তো এই ভেবে ওরা যখন ওই তাপসকে মানে গায়ে হাত দিয়ে ডাকতে যায়, তো ওরা দেখে যে সেই মানে ও কিন্তু আর তখন বেঁচে নেই, মানে ওর গোটা শরীর একদম পুরো শুকনো কাঠের মতো হয়ে গেছে, মানে একদম পাথরের মতো পুরো একদম জমে গেছে। এবং যখন সেই চাদরটি খোলা হয়, ওরা কিন্তু বুঝতে পারে যে তাপস কিন্তু তখন আর বেঁচে নেই, মানে ও কিন্তু মারা গেছে। এবার এই জিনিসটা যখন ঘটেছে, ওরা তো রীতিমতো একদম ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার হলো, মানে রাত্রিবেলায় যে মানুষটা সুস্থ মানুষ খেয়ে দিয়ে শুলো, সকালবেলায় উঠে দেখছে মারা গেছে। তো ওরা তখন এতটাই ভয় পেয়ে যায়, ওরা বুঝতে পারে না যে কি করবে, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে। এবার দাভাই বলছে আমাকে যখন ওরা ফোন করে এই পুরো বিষয়টি জানাচ্ছে যে এরকম এরকম ঘটনা ঘটেছে, এবার আমিও তো সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম কিছু শুনবো এটা তো আমি কখনো এক্সপেক্টই করিনি। তো আমিও তখন বলছি যে কি বলছো, এরকম কি করে সম্ভব? তো তখন ওরা বলছে দাদা আপনি তাড়াতাড়ি আসুন, মানে এরকম একটা ঘটনা হয়ে গেছে, আমরা মানে আমাদের কোনো আর মাথায় কিছু কাজ করছে না। তো দাদাভাই বলছে এবার আমি কি করি, আমি কিন্তু অশোকদাকে ফোন করি, মানে আমার ওয়াইফের দিদির যে হাজব্যান্ড, তো ওনাকে কিন্তু আমি ফোন করি এবং ফোন করে পুরো বিষয়টি জানাই। এবং জানানোর পর এবার আমরা বাড়ি থেকে আর এক মুহূর্ত দেরি না করে আমরা দুজনেই কিন্তু সঙ্গে সঙ্গে ওই আমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এবার ওখানে গিয়ে যখন আমরা পৌঁছেছি, তো ওখানে গিয়ে দেখছি যে আশেপাশের লোকজন তখন মোটামুটি অনেক জমে গেছে।
তো যাই হোক, এবার এরকমভাবে যেহেতু মারা গেছে, তো এটা তো মানে একদম পুরো পুলিশ কেস। তো পুলিশ আসে এবং ডেড বডি নিয়ে যায়। তো তারপর যখন পোস্টমর্টম হয়, তো পোস্টমর্টমে জানা যাচ্ছে যে ও কিন্তু স্ট্রোক করে মারা গেছে। মানে গতকাল রাত্রিবেলা এরকম খেয়ে দিয়ে শোয়ার পর ও কিন্তু ঘুমের মধ্যে এরকম স্ট্রোক করে এবং তারপরেই কিন্তু ও এক্সপায়ার করে যায়। তো যাই হোক, এবার কি বা করার, মানে তখন যেহেতু ও এইভাবে মারা গেছে, তো তারপর ওর বাড়ির লোককেও খবর দেওয়া হয়। তো ওনারা এসে কিন্তু ওর ডেড বডিটা নিয়ে যায়। তো এবার সেই মুহূর্তে তো আমাদের কাজটা বন্ধ হয়ে যায়, মানে আরও যারা 3জন লেবার ওখানে কাজ করছিল, তো তারাও তখন মানে সেই মুহূর্তে ছুটি নিয়ে নেয়। এবার কারোরই তো আর মন মেজাজ তখন ভালো নেই। তো ওদেরও তখন এরকম কোনো সিচুয়েশন ছিল না যে তারাও আবার আগের মতো কাজ করবে। তো ওরা এটাই বলে যে আমরা আবার পুজোর পর থেকে কাজ শুরু করব, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো যাই হোক, সেদিন থেকেই কিন্তু সেই ফ্ল্যাটের কাজটা পুরো একদম আমাদের বন্ধ হয়ে যায়। তো এবার আমাদেরও তখন একটা মনের মধ্যে খুঁতখুঁত করতে শুরু করে, যেহেতু আমরা যে নতুন ফ্ল্যাটটা ওরকম বানাচ্ছি, তো ওখানে আমরা বসবাস করার আগেই মানে এরকম কাজ চলাকালীনই এরকম একটা মানে আনন্যাচারাল ডেথ হয়ে গেল। তো যেটা কিন্তু আমাদের ভীষণই মানে একটা মনের মধ্যে একটা কেমন যেন কিন্তু কিন্তু করছিল। তো এবার যাই হোক, ওই জায়গাটা কিন্তু মানে যেখানটা করে যে রুমটার মধ্যে মারা গিয়েছিল, সেই রুমটিকে তখন আমরা নিজেরাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। এবং আমার ওয়াইফ ও কিন্তু আমাদের গোটা ফ্ল্যাটে ওই ধূপ প্রদীপ সমস্ত কিছু দেখায়, যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে। এবার ওই কালী পুজো পর্যন্ত মানে দিওয়ালি পর্যন্ত কিন্তু আমাদের ওই ফ্ল্যাটের কাজ পুরো বন্ধ থাকে এবং ততদিন পর্যন্ত আমাদের ফ্ল্যাট একদম পুরো তালা বন্ধ। তো তারপর দেওয়ালি মিটে যাওয়ার পর আবার কিন্তু আমাদের যেরকম কাজ চলছিল এই টাইলসের কাজ, সেরকম কিন্তু চলতে শুরু হয় এবং প্রায় 2 মাসের মধ্যে কিন্তু আমাদের ফ্ল্যাটটা পুরোপুরি একদম কমপ্লিট হয়ে যায়। তো তারপর এবার যেরকম হয় না যে সময়ের সাথে সাথে সমস্ত বিষয় যেরকম মন থেকে আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে বা সব কিছু যেমন থিতিয়ে যায়, তো ওই যে ওরকম একটা লেবার আমাদের ওই রুমের মধ্যে মারা গেছিল, তো সেটাও কিন্তু আমাদের মনে ওই বিষয়টা অনেকটাই তখন হালকা হয়ে গেছে। তো তারপর একদিন শুভ দিন দেখে আমাদের ফ্ল্যাটে আমরা গৃহপ্রবেশ দিই এবং তখন কিন্তু বাড়িতে খুব ভালো করে আমাদের পুজো হোম যজ্ঞ সমস্ত কিছু করা হয়েছিল। এবং আমাদের ফ্ল্যাটে যে মানে যেদিন আর কি গৃহপ্রবেশটা আমরা দিয়েছিলাম, তার 1 সপ্তাহের মাথায় আর একদিনে ওই আমার ওয়াইফের যে দিদির ফ্ল্যাটটা, ওটা যেহেতু একদম পাশাপাশি আমাদের, তো ওদের ফ্ল্যাটেও কিন্তু 1 সপ্তাহের মাথায় ওরা গৃহপ্রবেশ দেয়। তো আমার ওয়াইফের দিদিরা ওরা কিন্তু এই ফ্ল্যাটে মানে পার্মানেন্ট এই মুহূর্তে থাকার জন্য কিন্তু ডিসিশন নেয়নি, মানে ওরা যাতায়াত করবে এরকমই আর কি বলেছিল। কিন্তু দাদাভাই বলছে আমরা এটা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমরা এখানেই শিফট হয়ে যাব, যেহেতু আমাদের এটা আগাগোড়া ইচ্ছেই ছিল যে আমরা একটা ফ্ল্যাট কিনে ওখানে শিফট হয়ে যাব। তো সেরকমই আমাদের যখন ফ্ল্যাটটা হয়ে গেছে আমরা ওখানেই থাকবো বলে ঠিক করি। তো এবার ওর যে দিদিরা মানে আমার ওয়াইফের যে দিদিরা, ওরা কিন্তু যেরকম ওই গৃহপ্রবেশ দেওয়ার পর 2 দিন থাকতে হয়, ওরা কিন্তু থেকে ওদের ফ্ল্যাটটাতে তালা মেরে ওরা চলে যায়। আর দাদাভাই বলছে যে আমার অফিসটাও যেহেতু আমাদের ওই ফ্ল্যাট থেকে খুব একটা ডিস্টেন্সে ছিল না, মানে একদম কাছাকাছি বলা যায়। তো এবার এই দিক দিয়ে আমাদের বেশ সুবিধাই হয়েছিল। তো এরপর আমরা যখন ওই ফ্ল্যাটের মধ্যে পুরোপুরি শিফট হয়ে যাই, এবার সমস্ত যেহেতু নতুন জিনিসপত্র কেনা, তারপর ফ্ল্যাটটাকে গোছানো, যেহেতু ফ্ল্যাটটা মোটামুটি বড়ই ছিল, তো যে কারণে ওটা গোছাতেও একটু টাইম লাগছিল। তো এই পুরো কাজটা আমি এবং আমার ওয়াইফ আমরা দুজন মিলেই করি। তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা তখন ওই ফ্ল্যাটে পুরোপুরি একদম থাকতে শুরু করে দিয়েছি। আর তখন ওই 10-12 দিন মতো কেটে গেছে আমাদের ওই ফ্ল্যাটে থাকা। তো ততদিনে কিন্তু আমাদের কোনো রকমের কোনো অসুবিধা হওয়া বা কোনো রকম যে কিছু প্রবলেম ফেস করা, এটা কিন্তু কিচ্ছু হয়নি, মানে একদম কিন্তু স্বাভাবিকভাবেই আমরা ওই ফ্ল্যাটে থাকছিলাম। তো এরপর একদিন রাত্রে কিন্তু একটি ঘটনা ঘটে এবং সেদিন থেকেই কিন্তু আমাদের ওই ফ্ল্যাটে মূল যে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু আমরা যে বুঝতে পারছি যে ওখানে কিছু একটা আছে, এই কিন্তু ঘটনার সূত্রপাতটা সেদিন থেকেই হয়। আচ্ছা, আমাদের ফ্ল্যাটের বর্ণনাটা এবার একটু আমি তোমাকে দিই। সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে ঢোকার যে মেন এন্ট্রান্স, তো সেটার একদম বাঁদিকে হচ্ছে যে গেস্ট রুমটা, মানে যে রুমের মধ্যে ওই যে সেই লেবারটি মারা গিয়েছিল, সেটা হচ্ছে একদম মানে আমাদের ফ্ল্যাটে ঢুকেই বাঁ দিকে। আর তার ঠিক সামনে হচ্ছে সেই বড় ডাইনিং হলটা এবং তার একদম সামনাসামনি মানে ওই যে গেস্ট রুমের সামনাসামনি হচ্ছে ওই ডাইনিংয়ের অপোজিট দিকে আমাদের বেডরুমটা। আর সেই যে মেন এন্ট্রান্সের ডান দিকে হচ্ছে কিচেন এবং কিচেনের সামনাসামনি হচ্ছে আরেকটি রুম। আর ওই যে গেস্ট রুমের পাশে হচ্ছে একটা কমন ওয়াশরুম, আর আমাদের বেডরুমের একটি ওয়াশরুম আছে। তো এই হচ্ছে প্যাটার্ন, আর সামনের দিকে একটা ব্যালকনি। তো এবার আমরা কি করতাম, আমাদের যেহেতু মেন এন্ট্রান্সটা লক করা থাকতো, তো যে কারণে কিন্তু আমাদের রুমের গেটগুলো রাত্রিবেলাতেও খোলা থাকতো।
তো সেরকমই রাত্রিবেলায় সেই দিন আমরা ওরকম রুমের গেটগুলো সব খোলাই আছে, আমরা শুয়ে আছি। আর আমাদের ডাইনিং হলে একটা নাইট ল্যাম্প, ছোট্ট নাইট ল্যাম্প মতো জ্বলতো, যদি আমরা রাত্রিবেলায় উঠি ঘুম থেকে সেই জন্য। আর আমাদের বেডরুমেও কিন্তু একটা ছোট নাইট ল্যাম্প জ্বলতো। তো সেদিন ওই রাত্রি 2টো কি 2:30 এরকম হবে। তো এমন সময় আমার ওয়াইফের কিন্তু ঘুমটা ভেঙে যায়। আর আমাদের যেটা আর কি বেডরুমের লাগোয়া যে ওয়াশরুমটা ছিল, সেটা আমরা কিন্তু খুব একটা সচরাচর ব্যবহার করতাম না, যেহেতু আমাদের নতুন ফ্ল্যাট আর তার উপর আমরা দুজন থাকছি, তো যে কারণে কিন্তু আমরা ওই কমন ওয়াশরুমটাই ইউজ করতাম। তো সেদিন ওরকম রাত্রিবেলায় আমার ওয়াইফের ঘুমটা ভেঙে যাওয়ার পর ও আর কি টয়লেট যায় বলে ওঠে। এবার ও যখন অন্যান্য দিনের মতোই ওরকম ডাইনিংটাকে ক্রস করে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে, ও পরিষ্কার একদম দেখতে পায়, মনে হয় যেন একটা কালো মতো কিছু একটা লম্বা টাইপের শ্যাডো মানে বাথরুমের সাইড থেকে খুব স্পিডে ওই যে গেস্ট রুমটা আছে ওই রুমের মধ্যে যেন ঢুকে পড়লো। মানে ও কিন্তু এটা আধা ঘুমন্ত চোখে কিন্তু এই জিনিসটা দেখে। এবার যে মুহূর্তে এই জিনিসটা ও দেখেছে না, মানে ওর যে একটা হালকা তন্দ্রা মতো ব্যাপার ছিল, সেটা কিন্তু মুহূর্তের মধ্যে একদম কেটে যায়। মানে ও তখন ভাবছে যে আমি এটা কি দেখলাম, মনে হলো যেন কেউ বাথরুম থেকে পাস করে এই গেস্ট রুমের মধ্যে ঢুকলো। তো ও কি করেছে, ওর কিন্তু তখন একটু ভয় লাগে। ও তখন সেই গেস্ট রুমের লাইটটাকে ধীরে ধীরে গিয়ে অন করে এবং ডাইনিং এর যে লাইটটা সেটাও কিন্তু জ্বালায়। এবং তারপর ও চারিদিকটা খুব ভালো করে চেক করে এবং গেস্ট রুম, মানে ও যেটা দেখেছিল যে গেস্ট রুমের মধ্যে ওরকম সেই শ্যাডোটা ঢুকে যাচ্ছে, তো সেই গেস্ট রুমটাকে ও খুব ভালো করে চেক করে, দেখে যে না কোথাও কেউ নেই। তো তখন ও ভাবে যে তাহলে হয়তো আমি এটা ঘুমের ঘোরেই দেখেছি, হতে পারে। মানে যেরকম হয় না যে ঘুমের ঘোরেই আমরা হয়তো অনেক কিছু মানে দেখে থাকি যেটা হয়তো আদৌ কিছু নয়। তো সেরকম ওর ওটা মনের ভুল ভেবে ও কিন্তু আবার মানে টয়লেটটা ইউজ করে আবার কিন্তু এসে ওর মতো ঘুমিয়ে পড়ে, মানে বিছানায় এসেও শুয়ে পড়ে। এবার ও বিছানায় এসে শুয়েছে ঠিকই, আর আমি বলেছিলাম যে আমাদের রুম থেকে কিন্তু একদম গেস্ট রুমটা একদম সামনাসামনি, মানে মাঝখানে যে ডাইনিংটা, সেই ডাইনিংয়ের অপোজিট দিকে হচ্ছে গেস্ট রুমটা এবং তার অপোজিট দিকে হচ্ছে আমাদের বেডরুমটা। এবার গেস্ট রুমেরও যেহেতু দরজাটা খোলা আছে আর আমাদের বেডরুমেরও দরজাটা খোলা, তো ও এসে যখন বিছানায় শুয়েছে ও কিন্তু ডিরেক্ট একদম মানে ওই বিছানা থেকে গেস্ট রুমের দরজাটা দেখতে পাচ্ছে। এবার ও মানে ওর কোনো মতেই ঘুম আসছে না, তখন ও ভাবছে আমি যেটা দেখলাম সেটা তো আমার মনের ভুল ঠিকই, কিন্তু তবুও মানে ও যখন ওই গেস্ট রুমের দরজার দিকে তাকাচ্ছে, ওর কেন জানি না মনে হচ্ছে মানে হঠাৎ যেন একটা ওর কেমন যেন ভয় করতে শুরু করে, মানে গাটা একদম কেমন যেন ভার ভার হয়ে যাওয়া। ও তখন ভাবছে তাহলে আমি একটু মানে আমাদের বেডরুমের দরজাটা বন্ধ করে দিলেই পারতাম, মানে এগুলো আর কেউ শুয়ে শুয়ে কিন্তু ভাবছে। তো হঠাৎ করে মানে 5-7 মিনিট যাওয়ার পর ও মানে তখন কিন্তু পুরোপুরি একদম সজাগ, মানে ও ওই দরজার দিকে তাকিয়ে কিন্তু শুয়ে আছে বিছানাতে। ও দেখছে আবার সেই কালো মতো শ্যাডোটা ওই যে গেস্ট রুমের ভেতর থেকে যেন ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে, এবং বেরিয়ে এসে ওটা যেন আস্তে আস্তে আমাদের বেডরুমের দিকে এগিয়ে আসছে। মানে আমার ওয়াইফ কিন্তু একদম সোজাসুজি শুয়ে ওই জিনিসটা একদম লক্ষ্য করছে। এবার ও যখন স্পষ্ট দেখতে পায় যে ওই শ্যাডোটা ধীরে ধীরে আমাদের বেডরুমের দিকে এগিয়ে আসছে, ও কিন্তু মানে একদম তড়াম করে বিছানাতে লাফিয়ে উঠে বসেছে এবং উঠে বসে ও কে কে করে কিন্তু চিৎকার করছে। এবার যে মুহূর্তে ও চিৎকার করতে শুরু করে, ও যেটা বলছে মানে দাদাভাই বলছে আমার ওয়াইফের মুখে আমি এই জিনিসটা শুনেছি, ও বলছে যে সেকেন্ডের মধ্যে কিন্তু ওই শ্যাডোটা ওখান থেকে একদম হাওয়ার মতো মিলিয়ে যায়। এবং ও যে এরকম করে চিৎকার করছিল, দাদাভাই বলছে আমার কিন্তু তখন ঘুমটা ভেঙে গিয়েছে, যে মানে এত জোরে যেহেতু চিৎকার করেছে, ন্যাচারালি এবার পাশে যে কেউ শুয়ে থাকলে তার ঘুমটা ভাঙবে। তো আমার যখন ঘুমটা ভেঙেছে, এবার ওকে আমি বলছি কি ব্যাপার হলো, তুমি এত জোরে চিৎকার করছো কেন, কি হয়েছে? তো তখন কিন্তু আমাকেও পুরো বিষয়টা বলে, মানে ও ঘুম থেকে ওঠার পর যে জিনিসটা প্রথম দেখেছিল এবং তারপর ও বিছানায় শুয়ে থাকা অবস্থায় যে ওরকম একটা শ্যাডো দেখে যে আমাদের রুমের দিকে এগিয়ে আসছে, ও পুরো বিষয়টা কিন্তু আমাকে বলে। এবার দাদাভাই বলছে আমি তো প্রথমে এই জিনিসটা বিশ্বাস করিনি, কারণ ওকে আমি এটাই বলছিলাম যে তুমি যেহেতু এরকম একটা আলগা জায়গায় এসেছো এবং একদম নতুন হয়েছে তোমার এখানে থাকা, তো যে কারণে হয়তো হতেই পারে তুমি এই জিনিসটা হয়তো ভুল দেখেছো। তো এবার আমার ওয়াইফও কিন্তু প্রথমে এটাই ভাবছিল যে ওর হয়তো এটা কোনো চোখের ভুল বা এটা হয়তো ওর কোনো মনের ভুল, কিন্তু দাদাভাই বলছে মানে আমি ওকে দেখে বুঝতে পারি, মানে সেকেন্ড টাইম যখন ও জিনিসটা দেখেছে এবার ন্যাচারালি কিন্তু ও একটু মানে প্যানিক করতে শুরু করে, মানে ওর একটা আতঙ্ক আতঙ্ক ভাব আমি একদম ওর চোখে মুখে বুঝতে পারছিলাম। তো তখন আমি ওকে বলি যে ঠিক আছে, তোমার যখন এটা নিয়ে ভয় লাগছে আর যেহেতু একটা নতুন জায়গায় আমরা এসেছি তার উপরে এত বড় একটা ফ্ল্যাট, তো বেডরুমের দরজাটা আমরা এবার ভেজিয়েই শোবো। তো তারপর থেকে দাদাভাই বলছে আমরা কিন্তু আমাদের বেডরুমের দরজাটাকে ভেজিয়েই শুতাম।
তো এরপর বেশ কয়েকদিন কেটে যায়, মানে তারপর আর কোনো কিছু ঘটনায় ঘটেনি। এবার এই পুরো বিষয়টা কিন্তু আমাদের মাথা থেকে তখন একদম বেরিয়েই যায়। আর সত্যি কথা বলতে এই যে সেই মানে ছেলেটি, মানে সেই যে লেবার ছেলেটি, মানে ও যে এরকমভাবে মারা গিয়েছিল সেটা কিন্তু আমাদের মাথাতে তখন ছিলই না, মানে ওই বিষয়টা একদম মাথা থেকে আমাদের বেরিয়ে গেছিল। তো এরপর বেশ কয়েকটা দিন তখন কেটে গেছে, মানে বলতে পারো যে 1-1.5 মাস মতো তখন কেটে গেছে, আর কিন্তু ওই ফ্ল্যাটের মধ্যে কোনোদিন কিছু ঘটেনি। এবার একদিনের ঘটনা আমি বলছি। তো সেদিন ওরকম দুপুরবেলাতে, মানে আমি অফিসে ছিলাম এবং আমার ওয়াইফ কিন্তু কিচেনে ওরকম রান্না করছে। ওই দুপুর 1:30-2 এরকম বাজে সেই সময়। তো ও বলছে, মানে আমি আমার মতো রান্না করে যাচ্ছি, ঠিক এমন সময় আমি একদম পরিষ্কার শুনতে পাচ্ছি, মনে হচ্ছে যেন আমার কিচেনের বাইরে কোনো একটি পুরুষ কণ্ঠ, এবং সে যেন খুব চাপা গলায় কারোর সাথে কথা বলছে। এবার আমার ওয়াইফ বলছে যে আমি কিন্তু একদম পরিষ্কার এই শব্দটা বেশ খানিকক্ষণ ধরে পাচ্ছিলাম, কিন্তু আমি যেহেতু ওরকম মনোযোগ দিয়ে রান্না করছিলাম বলে বিষয়টাতে আমি অতটাও গ্রাহ্য করিনি। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে যখন আমি এরকম একটা পুরুষ কণ্ঠ পেতেই থাকি, তো তখন কিন্তু আমি মানে রান্নাটাকে বন্ধ করে দিই, মানে গ্যাসটাকে যেহেতু অফ করে দিয়েছিলাম, এবার অফ করলে যেহেতু মানে চারিদিকটা আরও পুরো নিস্তব্ধ হয়ে যাবে, তো তখন কিন্তু আমি কিচেন থেকেই খুব ভালো করে লক্ষ্য করতে থাকি যে এই শব্দটা কোত্থেকে আসছে। এবং ও যেটা শোনে, মানে কিচেনে বসে ও যেটা শুনতে পায়, ও পরিষ্কার বুঝতে পারে যে শব্দটা কিন্তু ওই যে গেস্ট রুম, সেই গেস্ট রুমের দিক থেকে আসছে। এবার ওর না তখন এতটা ভয় লাগে, ও বলছে আমার একদম তখন গোটা শরীর পুরো কাঁটা দিয়ে উঠেছে। কারণ প্রথমত হচ্ছে আমাদের লাগোয়া যে ফ্ল্যাটটা, মানে ওর দিদির যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটে তো তখন কেউ নেই, ওটা একদম তালাবন্ধ। আর ওই ফ্লোরের মধ্যে আমাদের ফ্ল্যাটে আমার ওয়াইফ তখন একা। এবার ও ভাবছে তাহলে কি আমি দরজাটা ঠিক করে লক করিনি, মানে বাইরে থেকে কোনো লোক টোক ঢুকে পড়েছে। তো ওর কিন্তু তখন প্রচণ্ড ভয় করতে শুরু করে, মানে ও ভাবছে যে আমি তাহলে কি করব, মানে আর ওর ফোনটাও কিন্তু তখন বেডরুমের মধ্যে আছে। এবার ওকে বেডরুমে যেতে গেলে তো সেই ডাইনিংটাকে ক্রস করে বেডরুমে যেতে হবে। তো এবার ও তখন ভাবছে যে কি করা যায়, মানে আর তখনও কিন্তু কন্টিনিউয়াসলি ওই শব্দটা আসছে, মানে মনে হচ্ছে যেন কেউ ওরকম কন্টিনিউ কারোর সাথে কথা বলেই যাচ্ছে। তো এবার বেশ কিছুক্ষণ পর ও তখন কি করে, মানে খুব সাহস করে ওই কিচেন থেকে কিন্তু ওই ডাইনিংয়ের জায়গায় বেরিয়ে আসে। এবং ও যেটা বলছে, মানে ও যে মুহূর্তে ডাইনিংয়ে বেরিয়েছে, হঠাৎ করে কিন্তু ওই কথা বলার আওয়াজটা পুরোপুরি বন্ধ। মানে ধরো তুমি হয়তো এমন কোনো একটা জায়গায় গিয়েছো যেখানে হয়তো এমন কয়েকজন ছিল যারা হয়তো নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু তোমাকে দেখে তারা হঠাৎ করে যেরকম চুপ করে যায়, ঠিক কথা বলা বন্ধ হওয়ার বিষয়টা কিন্তু ওরকমই। তো এবার যখন ওরকম কথা বলার আওয়াজটা বন্ধ হয়ে গেছে, আমার ওয়াইফ কিন্তু আরও তখন ভয় পেয়ে যায়। এবং ও কি করে, ও খুব আস্তে আস্তে কিন্তু সেই যে মানে যে গেস্ট রুমটা, সেই গেস্ট রুমের কাছে যায়। এবং ও যখন গেস্ট রুমের কাছে গিয়েছে, ও দেখছে যে ওই গেস্ট রুমের দরজাটা কিন্তু অর্ধেকটা বন্ধ করা, মানে অর্ধেকটা বন্ধ অর্ধেক খোলা। ও তবুও মানে খুব সাহস করে ও কিন্তু গেস্ট রুমের দরজাটা খোলে। এবং যে মুহূর্তে গেস্ট রুমের দরজাটা খুলেছে, ও তো তখন গেস্ট রুমে কিচ্ছু কাউকে দেখতে পায়নি, কিন্তু ওই রুমের মধ্যে এত বিড়ির গন্ধ, মানে ওটা কিন্তু কোনো সিগারেট নয়, মানে একটা যেমন বিড়ি খেলে যেরকম একটা গন্ধ হয়, ঠিক তামাক পোড়ার যেরকম একটা গন্ধ, সেই ওরকম একটা ঝাঁঝালো গন্ধ কিন্তু গোটা ঘরের মধ্যে একদম পুরো ম ম করছে। এবার ওই গন্ধটা এতটাই তীব্র এবং ঝাঁঝালো, ওর তখন কিন্তু মানে প্রচণ্ড শরীর খারাপ করতে শুরু করে। মানে ও ভাবছে যে এত এরকম গন্ধ কোত্থেকে এলো, আর চারিদিকের একদম দরজা জানলা পুরোপুরি বন্ধ করা আছে। তো ও কি করেছে, ও কিন্তু মানে ওই ঘরের যে জানলাগুলো ছিল সব কিন্তু তখন খুলে দেয়, এবং তারপর সেই রুমটা আস্তে আস্তে নর্মাল হয় ঠিকই, কিন্তু আমার ওয়াইফের মনে কিন্তু একটা সন্দেহ থেকেই যায়। কারণ ও যখন রুমের মধ্যে ওরকম একটা বিড়ির গন্ধ পেয়েছিল, মানে এটা তো কখনোই পসিবল নয় যে আমাদের এরকম একটা এই 3তলা ফ্ল্যাটের ওপরে, যে ফ্ল্যাটটা চারিদিক থেকে বন্ধ, সেখানে একটা স্পেশালি ওই ঘরটার মধ্যে এরকম একটা বিড়ির গন্ধ, তাও আবার এতটা তীব্র ঝাঁঝালো, এটা তো কখনো পসিবল নয়। তো এই গন্ধটা পাওয়ার পর আমার ওয়াইফ কিন্তু গোটা আমাদের ফ্ল্যাটটা চেক করে, এবং ও যে আমাদের মেন গেটটা সেটাও কিন্তু ভালো করে চেক করে। ও দেখে যে না, ভেতর থেকে একদম পুরোপুরি বন্ধ করা আছে, এবং চারিদিকে দেখে যে কোথাও কিন্তু কেউ নেই। তাহলে এই গন্ধটা কোত্থেকে এলো? এবার ওর মনে কিন্তু তখন একটা অজানা আতঙ্কের সৃষ্টি হয়, এবং ও তখন কিন্তু অপেক্ষা করতে থাকে যে কখন আমি অফিস থেকে ফিরবো। তো যাই হোক, এবার সন্ধ্যেবেলায় যখন আমি অফিস থেকে ফিরেছি, ও কিন্তু আমাকে পুরো বিষয়টা বলে। এবার দাদাভাই বলছে, ও যখন আমাকে এই বিষয়টা বলছে যে এরকম এরকম ঘটনা ঘটেছে,
তো এবার আমারও কিন্তু বেশ অদ্ভুত লাগে যে এরকমও আবার হয় নাকি যে এরকম একটা বন্ধ ফ্ল্যাটের মধ্যে হঠাৎ করে একটা রুমের মধ্যে এরকম বিড়ির গন্ধ, এটা তো সত্যিই একটা অস্বাভাবিক ব্যাপার। তো তখন আমি ওকে বলি, মানে ওকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমি বলি যে হয়তো হতে পারে যে বাইরে বা নিচে হয়তো কেউ খাচ্ছিল, যে গন্ধটা হয়তো উপরে এসেছে। এবার আমারও যে বিষয়টা অস্বাভাবিক লাগেনি তা নয়, কিন্তু তবুও ওকে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ যেহেতু ও ফ্ল্যাটের মধ্যে একাই থাকছে, এবার ও যদি এই বিষয়টি নিয়ে আরও বেশি ভয় পেয়ে যায় তখন ওর পক্ষে থাকাটা মুশকিল হয়ে যাবে। তো ওকে কিন্তু আমি কোনো মতে একটু বোঝাই এবং ওকে আমি বলি যে দেখো তুমি তো ফ্ল্যাটে এরকম একাই থাকো, তো যে কারণে এবার তোমার হয়তো বোরিং ফিলও হতে পারে। আর তখন কিন্তু মানে তখনও পর্যন্ত আমাদের কিন্তু কোনো টিভি কেনা হয়নি। তো আমি ওকে বলি যে ঠিক আছে তোমাকে তাহলে একটা আমি টিভি কিনে দেবো, তাহলে তুমি রান্না করতে করতে তোমার সময়টাও কেটে যাবে। তো তারপর কিন্তু দাদাভাই বলছে আমি দুদিনের মধ্যে একটা টিভি এনে আমাদের ডাইনিংয়ে রেখে দিই, এবং এমন জায়গাতেই ওই টিভিটা রাখা হয়েছিল মানে ও আর কি কিচেন থেকে রান্না করলে ডিরেক্ট যাতে একদম সামনাসামনি দেখতে পায়। তো এই রকম করেই বেশ মোটামুটি আমাদের ভালোই কাটছিল। তো এরপর কিন্তু প্রায় 2 মাস আমাদের একদম স্বাভাবিক কাটে, মানে তারপর যে কোনো কিছু ফিল করা বা আমার ওয়াইফ যে আবার আমাকে কিছু বলেছে যে এরকম কিছু পেয়েছে বা কিছু, এটা কিন্তু আমাকেও কোনোদিন বলেনি, বা ও যে কিছু ফিল করে সেটাও কিন্তু ওর সাথে কোনোদিন কিছু ঘটেনি। তো এরপর একদিন এবার কি হতো যে আমি যখন অফিস থেকে বেরোতাম তো তখন কিন্তু প্রতিদিনে আমার ওয়াইফকে আমি ফোন করে দিতাম যে আমি এরকম বেরোচ্ছি। তো সেই দিনও ওরকম মানে আমার ওয়াইফকে আমি ফোন করেছিলাম। এবার অন্যান্য দিন দুপুরে খাওয়া দাওয়ার পর আমার ওয়াইফ বলছে যে আমি কোনোদিনই শুতাম না, আমি একটু টিভি দেখে একটু সিনেমা দেখতাম। তো এই করে আমার সময়টা কেটে যেত। কিন্তু সেই দিন আমার এতই ঘুম পাচ্ছিল, তো আমি ওরকম মানে খাওয়া দাওয়ার পর রুমের মধ্যে আমি শুয়ে পড়েছি এবং শুয়ে কিন্তু আমি রীতিমতো ঘুমিয়ে যাই। এবার দাদাভাই বলছে আমি যখন আমার ওয়াইফকে অফিস থেকে বেরোনোর সময় ফোন করেছিলাম, আমি 2বার কল করি, তো ও কিন্তু রিসিভ করে না। এবার আমার ওয়াইফের যখন ঘুমটা ভেঙেছে তো ও দেখছে যে ওর ফোনে কিন্তু আমার তখন 2 মিস কল। এবার সঙ্গে সঙ্গে ও আমাকে কল ব্যাক করেছে। তো তখন আমি যখন আর কি ওর ফোনটা রিসিভ করি তো তখন আমি ওকে বলি যে আমি এরকম বাড়ির কাছাকাছি চলে এসেছি, ওই 10-15 মিনিট আর আমার বাকি আছে, তো তোমাকে আর কিছু রান্না বান্না করতে হবে না, আমি হোটেল থেকে চিকেন নিয়ে যাচ্ছি, তুমি শুধু রুটিটা বানাও। তো এবার আমার ওয়াইফেরও কিন্তু বিষয়টা বেশ অদ্ভুত লাগে, কারণ ও এতদিন যাবৎ দুপুরবেলাতে কোনোদিন ঘুমায় না, কিন্তু আজকেও এমন ঘুমালো যে আমার ফোনটা মানে এত যে রিং বেজেছে তাও শুনতে পাইনি। তো ও তখন এত কিছু না ভেবে তড়িঘড়ি উঠে গিয়ে কিন্তু কিচেনে চলে যায়, এবং ও মানে রুটি বানাবে বলে কিন্তু তখন ময়দা মাখছে। আর দাদাভাই বলছে যে আমাদের ফ্ল্যাটের কিন্তু যেটা আরেকটা ডুপ্লিকেট চাবি সেটা কিন্তু আমার কাছে থাকতো, মানে আমি যখন অফিস থেকে ফিরতাম ওই চাবি দিয়ে আমি ম্যাক্সিমাম দিন এরকম দরজা খুলে নিতাম। তো আমার ওয়াইফ যখন ওরকম কিচেনে রান্না করছে ঠিক এমন সময় ও কিন্তু ফিল করে, মানে ও যেহেতু দরজার দিকে পেছন করে দাঁড়িয়েছিল, তো ও ফিল করছে যে ওর কাঁধের কাছে যেন একটা গরম নিঃশ্বাস মনে হচ্ছে, খুব কাছ থেকে সেই নিঃশ্বাসটা ওর কাঁধের ওপরে কেউ যেন ফেলছে। এবার আমার ওয়াইফ ভেবেছে হয়তো ওটা আমি পেছন থেকে আমি এসেছি, তো আমাকে উদ্দেশ্য করে কিন্তু ও তখনও পেছন ঘোরেনি, মানে ও আমাকে উদ্দেশ্য করে বলছে যে কি গো তুমি কখন এলে, ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমাকে খেতে দিচ্ছি, মানে ও কিন্তু নিজের মনেই কথাগুলো বলছে। তো এই কথাটা যখন ও বলছে তখনও পর্যন্ত আমার ওয়াইফ যেটা আমাকে পরে বলেছে, ও বলছে তখনও কন্টিনিউয়াসলি ওর ঠিক কাঁধের ওপরে ওরকম একটা গরম নিঃশ্বাস যেন ক্রমাগত পড়েই যাচ্ছে। এবার বেশ কিছুক্ষণ যাবৎ ও যখন দেখছে যে পেছন থেকে আমি কোনো রকম কোনো রেসপন্স পাচ্ছি না, এবং ওই যে একটা গরম বাতাস আমার মানে কাঁধের ওপরে কন্টিনিউ তখনও পড়ে যাচ্ছে, ওর কিন্তু তখন গাটা কেমন যেন হঠাৎ করে ভার হয়ে ওঠে, এবং মুহূর্তের মধ্যে মানে ও যখন এই জিনিসটা ফিল করেছে ও কিন্তু মুহূর্তের মধ্যে পেছন ঘুরে তাকায়। এবার যে মুহূর্তে ও পেছন ঘুরে তাকিয়েছে ও বলছে আমার কিচেনের কিন্তু যথেষ্ট পরিমাণে আলো জ্বলছিল, মানে কিচেনটা একদম পুরো আলোয় আলোকিত, কিন্তু ডাইনিং হলে তখনও পর্যন্ত আমি কিন্তু কোনো আলো জ্বালাইনি, মানে ডাইনিংটা মোটামুটি তখন অন্ধকার। আর যেহেতু তখন একদম সন্ধে সন্ধে হচ্ছে বুঝতেই পারছো, তার উপরে শীতকাল। তো ও বলছে যে ওই কিচেনের আলোটা যতটুকু ডাইনিংয়ের ওপরে পড়ছে ওইটুকুর মধ্যে আমি একদম পুরো স্পষ্ট দেখতে পাই যে একটা কম করে 6.5-7 ফিটের লম্বা একটা, মানে ওটা জন্তু না মানুষ আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি, মানে ওর গোটা গায়ে কিন্তু বড় বড় সাইজের লোম, মানে দেখে মনে হচ্ছে মানে লোমাবৃত একটা কোনো পশু ওইখানটা করে দাঁড়িয়ে আছে, এবং সে কিন্তু বিশাল লম্বা। আর তার চোখগুলো ঠিক এতটা বড় বড়, মানে অন্ধকারের মধ্যেও কিন্তু সেই চোখ দুটো একদম জলজল করছে, মানে সেই অদ্ভুত দেখতে প্রাণীটি ওই যে ডাইনিং এর মধ্যে মানে আমাদের কিচেনের দরজার থেকে বেশ কিছুটা মানে 2-3 হাত দূরে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে ওরকম করে তাকিয়ে আছে।
এবার আমার ওয়াইফ ওই জিনিসটা যখন দেখে ওই কিচেনের মধ্যে থেকে, মানে হয়তো কয়েক হাত ডিস্টেন্সেও দাঁড়িয়ে আছে, এরকম জায়গা থেকে দাঁড়িয়ে ওই অদ্ভুত টাইপের দেখতে এই জিনিসটা দেখছে, ও কিন্তু মারাত্মক পরিমাণে ভয় পেয়ে যায় এবং ও তখন মানে প্রচণ্ড জোরে চিৎকার করে ওইখানেই কিন্তু সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং দাদাভাই বলছে আমি যখন মানে আমাদের ফ্ল্যাটের মধ্যে যখন আমি ঢুকেছি, তো ঢুকে যখন আমি ওকে দেখি ওরকম কিন্তু সেন্সলেস অবস্থাতে ওকে আমি ওই কিচেনের মধ্যে পাই। তো তারপর ওর যখন জ্ঞান ট্যান ফিরেছে, তো ওকে আমি তখন পুরো বিষয়টা জিজ্ঞাসা করছি যে এরকম কি করে হলো। তো ও কিন্তু তখন আমাকে পুরো বিষয়টা বলে যে এরকম আমি জিনিস দেখেছি। এবং ওই মুহূর্তে আমার ওয়াইফ তখন এতটাই ডেসপারেট হয়ে যায়, ও তখন বলছে যে আমি এখানে কোনো মতেই থাকবো না, মানে এই ফ্ল্যাটের মধ্যে কিছু একটা তো আছে, কারণ দিনের পর দিন আমার সাথে এরকম ঘটনাগুলো আমি ফেস করছি, এটা তো কখনোই আমার মনের ভুল হতে পারে না। তো দাদাভাই বলছে আমিও তখন মানে এই জিনিসটাকে বিশ্বাস করি, তার কারণ হচ্ছে মানে আমার ওয়াইফকে আমি বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করতাম, মানে ও খাওয়া দাওয়া করতো, সব কিছুই ঠিকঠাক করতো ঠিকই, কিন্তু ও যেন দিনে দিনে কেমন একটা শুকিয়ে যাচ্ছিল, মানে ওর চোখ মুখ একদম পুরো বসে গেছিলো, ওর চেহারাও আগের থেকে অনেকটাও রোগা হয়ে গিয়েছিল, মানে দেখে মনে হচ্ছিল ওর শরীর থেকে যেন একদম রক্ত শূন্য হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতাম। এবার ওকে আমি কিছু বলতাম না ঠিকই, কিন্তু আমার চোখে সবই পড়তো। আর ও যেটা আমাকে বলেছিল যে ওই যে গেস্ট রুমের মধ্যেও একটা ওরকম বিড়ির গন্ধ একদিন পেয়েছিল। দাভাই বলছে আমি যখনই এই ফ্ল্যাটে থাকতাম, মানে হয়তো আমি ডাইনিং এ বসে টিভি দেখছি বা হয়তো আমি রুমে একা আছি, তখন কিন্তু হঠাৎ হঠাৎ এই যে একটা বিড়ির গন্ধ, মানে এই যে একটা তামাক পোড়া গন্ধ, এটা কিন্তু আমারও নাকে প্রায়ই আসতো। তো যাই হোক, আমি সেদিন ওর কথাটা পুরোপুরি বিশ্বাস করি এবং এরপর আমি আর দেরি না করে আমাদের যিনি গৃহপ্রবেশের পুজো করেছিলেন যে পুরোহিত মশাই, তো তার সাথে এই বিষয়ে কথা বলি এবং উনি আমাদের ফ্ল্যাটে আসেন। এবং তারপর আমার ওয়াইফ যেহেতু সবসময় ওই ফ্ল্যাটে একা থাকতো এবং তারপরে হচ্ছে ও কিন্তু বেশি এই জিনিসটা নিয়ে ভয় পেত বলে ওকে একটা রক্ষাকালীর কবচ দেওয়া হয়েছিল। তো ও ওরকম ওটা গলায় ধারণ করে এবং আমাদের ওই ফ্ল্যাটের মধ্যে কিন্তু চণ্ডীপাঠ করানো হয়। তো সমস্ত কিছু হয়ে যায় ঠিকই, কিন্তু তাও যেন মানে সবসময়তে আমরা বুঝতে পারতাম, এটা আমিও বুঝতাম এবং আমার ওয়াইফও বুঝতো, মনে হতো যেন ওই ফ্ল্যাটের মধ্যে আমরা দুজন ছাড়া আরও কেউ রয়েছে। এবার তখনও পর্যন্ত আমরা বুঝতে পারছিলাম না যে এক্স্যাক্ট জিনিসটা কি হচ্ছে, কারণ এই যে জায়গা, যে জায়গার উপরে এই ফ্ল্যাটটা তৈরি হয়েছে, এটা তো আমার ওয়াইফের মানে পৈতৃক সূত্রে পাওয়া সেই জায়গা। তো এই জায়গার পুরো হিস্ট্রি তো আমরা জানি। এবার এখানে যে এমন কিছু এর আগে কিছু ঘটনা ঘটেছে যার ফলে এরকম কিছু আমরা ফেস করছি, এটাও যে হতে পারে বা হওয়া সম্ভব তাও তো নয়। তো আমরা কিন্তু বুঝতে পারছিলাম না যে এটা কেন হচ্ছে। তো এবার মানে ওই সমস্ত কিছু মানে যে চণ্ডীপাঠ, তারপরে আমার ওয়াইফকে যে ওই রক্ষাকালীর যে কবচটা ধারণ করানো হয়েছিল, তারপরেও যে এরকম কিছু ঘটনা ঘটছিল, তো তখন আমরা আমার ওয়াইফের দিদির যে হাজবেন্ড মানে অশোক দা, তো ওকে কিন্তু এই পুরো বিষয়টা বলি। তো ও তখন কি করে, ওর আরেকটি কমন ফ্রেন্ডের থ্রুতে একটি তান্ত্রিকের কিন্তু খোঁজ পায়, মানে সেই তান্ত্রিকটা খুবই নামকরা একজন তান্ত্রিক। তো তিনি কিন্তু আমাদের বাড়িতে আসেন, মানে আমাদের ফ্ল্যাটে কিন্তু আসেন এবং তিনি এসেই মানে প্রথমেই আমাদেরকে বলেন যে আচ্ছা তোদের এই ফ্ল্যাটের মধ্যে মানে পার্টিকুলারলি তোদের এই কামরাতে এমন কেউ কি মারা গিয়েছে মানে যার মৃত্যুটা হয়তো স্বাভাবিক ছিল না। তো তখন দাদাভাই বলছে আমার কিন্তু ফট করে ওই কথাটা মনে পড়ে যায়, মানে ওই যে তাপস নামের ছেলেটি, যে ছেলেটি ওরকম ভাবে মারা গিয়েছিল, মানে ওর কথাটা কিন্তু আমার তখন মনে আসে যে হ্যাঁ সত্যিই তো আমাদের এই ফ্ল্যাটে এরকম কাজ করতে সেই ছেলেটি মারা গেছে। তো তখন সেই তান্ত্রিককে কিন্তু আমরা এই পুরো বিষয়টি বলি। এবার উনি যখন এই কথাটা শোনেন, তো তখন উনি বলেন যে যেহেতু ওই অমাবস্যার রাত্রে ওই ছেলেটি এরকম ভাবে মারা গিয়েছিল, তো যে কারণে ও কিন্তু দোষ পায় এবং যেটা কিন্তু এখন বাস্তু দোষে পরিণত হয়েছে এবং যে কারণে আমরা ফ্ল্যাটে তার উপস্থিতি ফিল করতে পারছি। তো তখন দাভাই বলছে আমি ওনাকে বলি যে তাহলে এর সলিউশনটা কি, মানে এর থেকে আমরা তাহলে কি করে বেরোবো। তো তখন উনি বলেন যে এই বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য এবং এখানে যে আর কি প্রেজেন্ট রয়েছে আমরা দুজন ছাড়া, তো তাকে যাতে পুরোপুরিভাবে বিদায় দেওয়া যায়, তো সেই জন্য এখানে একটি যজ্ঞ করতে হবে এবং সেই যে হোমটা হবে সেটা কিন্তু সূর্য অস্তের আগে ওটা শেষ হবে এবং সূর্যাস্তের আগেই কিন্তু মানে যা যাবতীয় পুজোর যে সমস্ত সামগ্রীগুলো থাকবে সব কিন্তু জলের মধ্যে বিসর্জন দিতে হবে। তো দাদাভাই বলছে আমরা সেই যজ্ঞের আয়োজন করি এবং সেই যে সকাল থেকে যজ্ঞ শুরু হয়েছিল বিকেল পর্যন্ত কিন্তু সেই পুজোটি চলে এবং সেটা কিন্তু আমাদের ওই গেস্ট রুমটার মধ্যেই হয়, মানে যেহেতু ওই রুমের মধ্যেই সে মারা গিয়েছিল বলে। তো তারপর মানে সূর্যাস্তের আগে যখন সেই পুজোটা কমপ্লিট হয়ে যায়, আমি যা যাবতীয় আর কি পুজোর সামগ্রীগুলো ছিল সমস্ত কিছু নিয়ে কিন্তু ওই গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসি।
তো দাদাভাই বলছে এরপর থেকে আমাদের ফ্ল্যাটে আর কোনোদিন আমরা এমন কিছু জিনিস ফিল করিনি, মানে তারপর তো আমরা 1 বছর ওই ফ্ল্যাটের মধ্যে ছিলাম ঠিকই, কিন্তু তার মধ্যে কিন্তু আমরা কোনো দিন মানে এমন কিছু প্যারানর্মাল জিনিস যে ফিল করা বা কারোর যে উপস্থিতি ফিল করা, এটা আমার ওয়াইফ বা আমরা কিন্তু কেউ কোনোদিন বুঝিনি। কিন্তু আমার ওয়াইফের মানে ওই ফ্ল্যাটটাকে নিয়ে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়ে গেছিলো, মানে ওর সবসময়তেই মনে হতো যে কেউ হয়তো ওকে ফলো করছে বা কেউ হয়তো ওকে আড়াল থেকে দেখছে। তো এই জিনিসটা কিন্তু আমার ওয়াইফের মন থেকে সেই ট্রমাটা কিন্তু তখনও পর্যন্ত কাটেনি। তো যে কারণে দাদাভাই বলছে আমরা আর ওই ফ্ল্যাটের মধ্যে খুব বেশি দিন থাকতে পারিনি, মানে খুব জোর আমরা 1 বছর থাকি, কারণ নতুন একটি ফ্ল্যাট আমরা কিনে সেখানে শিফট করব। তো তার উপরে এই ফ্ল্যাটের উপর একটা হিউজ অ্যামাউন্ট আমরা খরচ করে ফেলেছিলাম, মানে ফ্ল্যাটটাকে সুন্দর করে সাজানোর জন্য। তো যে কারণে একটি 2 BHK মানে একটা মোটামুটি ছোট্ট ফ্ল্যাট কিনে আমরা ওখানেই শিফট হয়ে যাই। এবং আমাদের এই যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটে কিন্তু আমরা মানে রেন্ট বসিয়ে দিই, মানে ফ্যামিলি রেন্ট আমরা এখানে দিয়ে দিই। এবং তারপর থেকে কিন্তু মানে এত বছর যাবত ওখানে এটাকে আমরা ভাড়া পারপাসেই ব্যবহার করি। এবং সত্যি কথা বলতে ওখানে তো এতগুলো ভাড়াটিয়া এসেছে আবার গিয়েছে, তারা কিন্তু কোনোদিন এমন কোনো অবজেকশন জানায়নি যে তারা কিছু ওখানে ফিল করছে বা তাদের যে ওখানে থাকতে অসুবিধা হচ্ছে, এমন কিন্তু কোনোদিন আমাদেরকে কেউ কিচ্ছু বলেনি। মানে বোঝাই যায় যে ওই ফ্ল্যাটের মধ্যে আর কোনো রকম কোনো প্রবলেম নেই, কিন্তু আমার ওয়াইফের ওই ফ্ল্যাটটিকে নিয়ে একটা আতঙ্ক ওর মনের মধ্যে কাজ করতো, তো যে কারণে আমাদেরকে বাধ্য হয়ে নতুন ফ্ল্যাটে যেতে হয়। তো যাই হোক, এখন আমরা ভালো আছি এবং আমাদের ওই যে ফ্ল্যাটটা ওখানে যারা আর কি রেন্টে থাকেন তারাও কিন্তু এখন সকলেই ভালো আছেন। তো এই ছিল হচ্ছে আমাদের জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। আর ওর যে দিদির ফ্ল্যাটটা যেটা আর কি পাশেই ওর দিদিরা যেটা পেয়েছিল, তো ওরা এখন ওই ফ্ল্যাটে সেরকমভাবে থাকে না, মানে মাঝের মধ্যে ওরা আসে আবার মানে লক করে ওরা চলে যায়। তো এইভাবেই এখন আমাদের কাটছে। তো আমার একটি ছেলেও আছে, এখন আমার ছেলে, আমার ওয়াইফ এবং আমরা মোটামুটি সকলে ভালোই আছি। তো এই বাস্তব ঘটনাটি আমি তোমার সাথে শেয়ার করলাম, যেটা আমাদের জীবনে ঘটে গিয়েছিল বেশ কয়েক বছর আগে। তো তোমার যদি ভালো লাগে ঘটনাটি শুনে, তোমার চ্যানেলে কিন্তু তুমি ঘটনাটি পড়ে শুনিও। তো দাদা ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আজকে আপনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, এটা কিন্তু একদমই অন্যরকম একটি ঘটনা। মানে এই রকম ধরনের ঘটনা আমি সত্যি এর আগে কোনোদিন পাইনি। তো পার্সোনালি বলতে গেলে আমার তো ঘটনাটি শুনে ভীষণই ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও। এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপ করে কিন্তু আমাদের সাথে থাকতে তোমরা একদমই ভুলো না। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো। এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো। তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালেও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ, সেই ঘটনার সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা সেই ছবি বা ভিডিওটি দেখাবো সমস্ত দর্শকদেরকে। তো যাই হোক, আজকের এপিসোডের প্রশ্নটি হলো, যে মিস্ত্রিটি দাদাভাইদের ফ্ল্যাটে ওই টাইলসের কাজ করতে এসে মারা যায়, সেই মিস্ত্রিটির কি নাম ছিল? তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো গত এপিসোডে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন ডানকুনি থেকে জবা চক্রবর্তী, বহুলার অন্ডাল থেকে অজিত বাউরি, নদিয়ার আসাননগর থেকে বাসন্তী মণ্ডল, জলপাইগুড়ি থেকে দুর্জয় দাস, বাংলাদেশের ঢাকা থেকে আদিবা মিম এবং আরেকজন বাংলাদেশের ঢাকা থেকে লাইলা তানজুর। তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে বলছি। তো তারা হলেন সৃজিতা মণ্ডল, বার্নপুর থেকে পিয়ালি ব্যানার্জি, অমিতা ঠাকুর, কাটোয়া থেকে দিশা বালা, বাঁকুড়া থেকে গীতা গোস্বামী, গোলগ্রাম থেকে মহুয়া সিংহ, শুভ্রা ধর, সুদেশনা সিনহা রয় এবং শিখা রয়। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো, তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে, সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী মঙ্গলবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।